শুরু করেন ভাইয়া। তোমার রহমান ঠিক আছে? ওকে, তাহলে আমার সাউন্ড ঠিক আছে নাকি? লাস্ট একজন একটু কমেন্ট করেন তো। আমার আসলে নিউ সেট আপ, আমার কার্বন প্রাইমেট ক্লাব প্ল্যাটফর্মের কার্বন টিউটোরিয়ালের অংশটা, অর্থাৎ কেমিস্ট্রি অংশের। ওকে, তো আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং আপনারা যারা নন মেজর কেমিস্ট্রি আছে তাদের পরমাণুর গঠন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে আমরা আসলে ইনঅর্গানিক কেমিস্ট্রি পরমাণুর গঠনের গাণিতিক সমস্যা সলভ করব। ঠিক আছে? আপনারা যারা আমার পেইড কোর্সে আছেন অথবা নাই, অথবা আপনাদের কোনো বন্ধু বান্ধব থাকলে একটু শেয়ার করে জানিয়ে দিবেন। আর মোটামুটি আগামী সপ্তাহ আমাদের লাইভ ক্লাস চলবে। ওকে, তাহলে আমরা শুরু করি। তো আজকে আমরা কেমিস্ট্রি অনার্স প্রথম বর্ষের ইনঅর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ অজৈব রসায়ন নিয়ে আলোচনা করবো। আপনারা জানেন অজৈব রসায়ন অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার, তবে পরীক্ষায় মার্ক তোলাটা একটু কঠিন। মানে ছোট ছোট অনেকগুলো প্রশ্ন জানতে হয়, যাই না আনসার করতে হয়। ওকে, আমি আপনাদের সাথে আছি অঞ্জন রায়, লেকচারার অফ দিনারপুর কলেজ। আমার কলেজের শর্ট ভার্সন দিছি, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর অফ পাইমেথ ক্লাব এবং সিইও অফ কার্বন টিউটোরিয়াল। ঠিক আছে, ওকে। আজকে আমরা মূলত পরমাণুর গঠন চ্যাপ্টারের নন মেজর অর্থাৎ নন মেজরের পরমাণুর গঠন অংশ সেম আছে, কভার হয়ে যাবে ভাইয়া। নাইম হাসান, নন মেজর যারা আছেন পরমাণুর গঠনে সেম টপিক আছে, সুযোগ থাকলে ক্লাসটা করতে পারেন। আপনারা সবাই ক্যালকুলেটর সাথে রাখবেন। ওকে, তো আমরা একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। আজকে মূলত আমি 2-3টা গাণিতিক সমস্যা সলভ করব এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে আলোচনা করব। বা এটা মেজর এবং নন মেজর উভয়ের জন্যই চলবে পরমাণুর গঠন, এটা আপনাদের নন মেজরেরও আছে। ঠিক আছে, ওকে। পরমাণুর গঠন মেজর এবং নন মেজর উভয়েরই আছে, সেম আছে, থাকতে পারেন। ওকে, তাহলে আজকে আমরা শুরু করি ভাই। আজকে আমি যে যে বিষয়গুলো আলোচনা করব, একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছেন, তারপরে আরেকটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছেন, আরেকটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছেন, আরেকটা গাণিতিক সমস্যা, অর্থাৎ এই 4-5টা গাণিতিক সমস্যা আমরা সলভ করব। ঠিক আছে, এবং দেন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আমরা প্রথমে এই সমস্যাটা সলভ করি। আমি একটু বোর্ডের কর্নারে লিখে নিই, অর্থাৎ নন মেজর কেমিস্ট্রি যারা আছেন তারাও করতে পারতেছেন। এটা আমাদের চ্যাপ্টার নাম পরমাণুর গঠন। পরমাণুর গঠন, ঠিক আছে, এই চ্যাপ্টার মেজর এবং নন মেজর সবাই করতে পারবেন, নন মেজরও চলবে, সেম টপিকই, নন মেজর অ্যান্ড মেজর। ওকে, আমি আগে ঘোষণাটা দিলেই হয়তো ভালো হইতো। আচ্ছা, যাই হোক, আমরা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন n=3 হতে n=2 তে স্থানান্তরের জন্য বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা আগে প্রথমে জানি আমাদের এই পরমাণুর গঠন থেকে কি কি টাইপের ম্যাথ আসে, কি কি টাইপের ম্যাথ আপনাদের আসে এবং কনফার্ম আসবে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কনফার্ম এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে। আচ্ছা, আমি এই চ্যাপ্টারের সূত্রগুলো একটু লিখে রাখছি, তবে এই সবগুলা সূত্র আপনাদের নন মেজর বা মেজরে অনার্স লেভেলে প্রয়োজন নাই। যে যে সূত্রগুলা থেকে আসবে, কক্ষপথের ব্যাসার্ধ Rn = n²e²/4π²m²। এই কক্ষপথের ব্যাসার্ধ এটা আমাদের লাগবে, আপনাদের জন্য আসবে। ঠিক আছে, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের এটা আমাদের মেজর এবং নন মেজর ইনঅর্গানিক কেমিস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবে। ইলেকট্রন যখন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে, এটা কার মতবাদ বলেন তো? বুর পরমাণু মডেল। তো এই যে এই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে যখন আবর্তন করে তার ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি। সূত্রটা কি? Rn = n²e²/4π²m²। কি বলেন তো?
আর এন সমান ব্যাসার্ধ নির্ণয় এন স্কোয়ার এ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। এখন এই জায়গায় কোনটা কি সেটা আমরা জানি কিনা। এন হইল কক্ষপথ, মানে কোন কক্ষপথে ঘুরতেছে। আচ্ছা, এই সূত্রটাতে কোন কোন টাইপের ম্যাথ হবে? আপনাকে বলবে যে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথে, ফর এক্সাম্পল বলতে পারে যে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেন, এইরকম একটা ম্যাথ আসতে পারে। ঠিক আছে, তখন আপনি কি করবেন বলেন তো? এই জায়গায় আর এন এর মান 2, অর্থাৎ R2 সমান কি হবে 2 স্কোয়ার। ওই যে ফ্লাঙ্কের ধ্রুবকের মান বসাবো, 4 পাই স্কোয়ারের মান মুখস্থ, এম ই স্কোয়ার, এগুলা দেওয়াই থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তনকালে তার ব্যাসার্ধ নির্ণয় আমরা এই সূত্র দিয়ে করব। এবং আরেকটা যেটা লাগবে সেটা হইল তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে 1/λ। এটা মূল সূত্রটা ছিল, এটা মূল সূত্রটা ছিল কি, নিউ বার সমান আর এইচ, রিডবার্গ ধ্রুবক সমীকরণ বলি আমরা, আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আচ্ছা স্যার, এই জায়গায় জেড স্কোয়ারটা কি আপনাদের মনে আছে? আমরা নর্মালি অনেক বইয়ে দেখবেন এই সূত্রটাই লেখা। এই নিউ বার মানে 1/λ সমান আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই জায়গায় জেড স্কোয়ার অনেক ক্ষেত্রেই দেয় না। এই জেডটা আসলে হলো পারমাণবিক সংখ্যা, আর মূলত বর্ণালীর বা তরঙ্গ দৈর্ঘ্যের বিষয়টা আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য। আর হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান সবসময় 1 হয়, এই জন্য এটা অনেক ক্ষেত্রে দেওয়া হয় না, এটা অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। হাইড্রোজেন বললে জেড না দিলেও চলবে, কিন্তু যদি বলে লিথিয়াম 2+, তখন তার পারমাণবিক সংখ্যা 3, তখন এই জায়গায় জেড এর মান 3 হবে। সাধারণত এই লিথিয়াম হিলিয়াম এগুলো আসে না, আপনাদের হাইড্রোজেনই আসে। ওকে, তারপরে কৌণিক ভরবেগ এমবি, আর একটা সিম্পল যে বুর পরমাণু মডেলে এমবি আর সমান NH/2π। এইচ ফ্লাঙ্কের ধ্রুবক। বিকীর্ণ শক্তি ডেল ই সমান এইচ নিউ, নিউ মানে C/λ। আমরা ম্যাথ করবো, আমি জাস্ট একটু সূত্রগুলো আপনাদের রিভিউ দিচ্ছি। তারপরে এনতম কক্ষপথের, এগুলো সাধারণত আপনাদের অনার্সে আসে না, নন মেজর বলেন বা ইয়াতে সাধারণত আসে না। আমার এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট, আর কৌণিক ভরবেগটা লাগতে পারে। চলেন তাহলে আমাদের আজকের সমস্যাগুলা কি কি। ওকে, আচ্ছা আমাদের সূত্রগুলা কি বুঝতে পারছি? এখন আমরা এই যে একাধিক পরমাণুর গঠনের, এটা আপনাদের মেজর বলেন নন মেজর সবার ক্ষেত্রেই তো প্রযোজ্য। আমাদের জন্য পরীক্ষার জন্য আসলে কোন কোন গাণিতিক সমস্যা আছে সেটা আমরা একটু দেখি। আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে 12, 14, 17 এগুলাতে আসছিল। নাইম হাসান নন মেজর, ভাইয়া চলবে, তোমার রহমান মেজর এবং নন মেজর দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য। সুদীপ্ত স্যার নমস্কার স্যার। ওকে স্যার, এখন চলেন আমরা গাণিতিক সমস্যাটা করি। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন n সমান 3 হতে n সমান 2 তে স্থানান্তরের জন্য বিকৃত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। স্যার তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা। আচ্ছা বলেন তো সূত্রটা কি আপনাদের মাথায় আসতেছে কিনা? 1/λ ইজিক্যাল টু, এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে করে আসতেছি না? বলেন তো সূত্রটা, ইন্টারমিডিয়েট লেভেল থেকে করে আসতেছি। কোন সূত্র বলেন তো? 1/λ সমান RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। জেড স্কোয়ার, জেড মানে পারমাণবিক সংখ্যা, যেহেতু এটা হাইড্রোজেন সুতরাং আমি জেড না দিলেও আমাকে চলবে। ঠিক আছে, তাইলে চলেন আমরা এই গাণিতিক সমস্যাটা করি। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, আমাদের সূত্রটা কি বলেন তো স্যার? আমরা জানি 1/λ ইজিক্যাল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, ইন্টু জেড স্কোয়ার। আমরা কি জেড স্কোয়ার দিব? প্রয়োজন নাই, যেহেতু এটা হাইড্রোজেন বলছে, তো জেড এর মান 1 হবে, তখন জেড না দিলেও চলবে। এখন আমাকে বের করতে হবে ল্যামডার মান। কিসের মান? ল্যামডার মান।
আর এইচ কি বলেন তো? রিডবার্গ ধ্রুবক সমীকরণ। রিডবার্গ ধ্রুবকের সমীকরণের মানটা কেউ একটু কমেন্টে বলবেন পারেন কিনা? রিডবার্গ ধ্রুবকের মানটা কেউ পারেন? দেখি আর এইচ এর মানটা কেউ একজনে বলেন। দেওয়াই আছে উপরে নাকি? ওই যে মান দেওয়া আছে। আসলে আর এইচ এর মান সাধারণত আমরা ইন্টারমিডিয়েট লেভেলে এসেছি আর এইচ সমান 10 96 78 সেন্টিমিটার ইনভার্স 1। ইন্টারমিডিয়েট লেভেলে সব বই এটাই দেওয়া, কিন্তু আপনাদের যেহেতু দিয়ে দিছে এইটা, সুতরাং আমাদের ওইটা ইউজ করতে হবে। ঠিক আছে, ইয়েস ইয়েস, সাইমা জাহান লামিয়া, থ্যাংক ইউ সিস্টার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা তো মুখস্থ 10 96 78 না, তবে আপনাকে কিন্তু দিয়ে দিছে। আপনাকে যদি কোনো মান দেয়া দেয় তা আপনি ওইটা ইউজ করবেন। ঠিক আছে, আর যদি না দেয় তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, 10 96 78। থ্যাংক ইউ সাইমা জাহান লামিয়া। চলেন তাইলে আমরা অঙ্কটা ম্যাথটা করে ফেলি। বা 1/λ সমান আর। আচ্ছা, এখানে n1 কত, n2 কত? n1 হইল যে কক্ষপথে ইলেকট্রন আসে, যে কক্ষপথে ইলেকট্রন আসে এখানে। বলেন তো কোথায় আসছে? n2 তে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ এখানে n1 সমান 2। কোন কক্ষপথ থেকে আসছে? n2 থেকে। n2 সমান 3। আর রিডবার্গ ধ্রুবক সমীকরণ আর এইচ দেওয়া আছে, যা দেওয়া আছে তা আমাকে লিখতে হবে। 10 96 77 সেন্টিমিটার ইনভার্স 1, যদিও আমরা জানি আসলে 78, তবে দোলারায় এটা মেজর এবং নন মেজর দুইটাই চলবে ভাইয়া। মেজর এবং নন মেজর দুইটাতে আছে পরমাণুর গঠন, দেখতে পারেন। মেজর এবং নন মেজর দুইটাতেই চলবে। স্যার ভিডিওটা ইউটিউবে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে ভাইয়া। ওকে, পাইম্যাথ ক্লাব ইউটিউবে পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা গাণিতিক সমস্যাটা করি। অনেকে কিন্তু ভুল করে স্যার, 1/λ এবং ল্যামডা কিন্তু এক জিনিস না। তাই চলেন আমরা আসলে একটু সবাই একটু ক্যালকুলেটর নেন হাতে। এই জায়গায় আর এইচ এর মানটা কি হবে আমরা লিখব? 10 96 77। ওকে, ব্র্যাকেটে কি হবে? n1 এর মান 2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার। ওকে, এককটা কিন্তু লিখবো স্যার, এককটা কিন্তু এই জায়গায় লিখবো। এককটা কি হবে? সেন্টিমিটার ইনভার্স 1। ঠিক আছে, আমি এদিকে একটু সরাই লিখে ফেলবো। এখন চলেন 1/λ। অনেকেই কিন্তু কি করে স্যার দেখেন, ওই যে একসাথে ক্যালকুলেটরে তুলে ফেলে, তো ও মান বের করে ফেলে 1/λ, কিন্তু আমাকে বের করতে বলছে ল্যামডা। এটা একটু মাথায় রাখবেন। এই জন্য আমি বলবো যে আপনারা একবারে শর্টকাট করবেন না, ভিতরের অংশটা একটু করে 10 96 77 এই জায়গায় 1/4 মাইনাস 1/9 একক সেন্টিমিটার ইনভার্স 1। এই জায়গায় একটু করি 1/λ ইজ ইকুয়াল টু 10 96 77। এই জায়গায় কি হবে স্যার? 4 নং 36 9 মাইনাস 4 সেন্টিমিটার ইনভার্স 1। ক্যালকুলেশনটা আমরা একটু করে ফেলি এখন। 10 96 77 ইন্টু 536 সেন্টিমিটার ইনভার্স 1। দেখি আপনারা ক্যালকুলেশন করে মানটা কে আগে বলতে পারেন। হ্যালো, নমস্কার। এই আমি লাইভ ক্লাসও আছি, পরে ফোন দেব। সাইমা জাহান লামিয়া দেখি 15,232। ওকে আপু, আমি একটু দেখে ফেলি। থ্যাংক ইউ আপনি করে ফেলার জন্য। দেখি আপনারটা হয়েছে কিনা।
5/36 ইজ ইকুয়াল টু এত, ইন্টু দিয়ে দিব আমি 10 96 77 ইজ ইকুয়াল টু, ইয়েস হয়েছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। 15 23 32.91 না দিয়ে আমরা 92 দিয়ে দিব আপু, কারণ 3 নাম্বার করে 5 এর বেশি আছে, এটাকে 92 দিয়ে দিব। সেন্টিমিটার ইনভার্স 1। স্যার বলেন তো এটা কিসের মান? এটা কিন্তু 1/ল্যামডার মান, এটা কিন্তু 1/ল্যামডা। এখন বলেন তো আমরা আসলে কি বের করব? ল্যামডা বের করব। কি বের করব? ল্যামডা। ল্যামডা বের করতে হলে কি করা লাগবে? বিপরীতকরণ। অতএব ল্যামডা বা ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে? এই যে এর নিচে মনে মনে 1 আছে, তো 1 চলে যাবে উপরে আর নিচে হবে এটা 15 23 32.92। দেখেন স্যার এটা কি ছিল? সেন্টিমিটার ইনভার্স 1। এটা নিচে সেন্টিমিটার ইনভার্স 1, উপরে যখন চলে যায় তখন এটা সেন্টিমিটার হয়ে যাবে, সেন্টিমিটার। ওকে স্যার, এখন আপু ক্যালকুলেশনটা করেন তো। এই ক্যালকুলেশনটা করেন তো দেখি। এবং এই জায়গায় এককের ক্ষেত্রে কিন্তু সিরিয়াসলি একটা জিনিস ফলো করতে হবে, নতুবা অঙ্ক ভুল হবে। 232.92 ক্লোজ ব্র্যাকেট ইজ ইকুয়াল টু, আপনারা কেউ কি লিখছেন? সাইমা আপু, লামিয়া একটু দেখেন তো। আনসার কি এটা আসছে দেখেন তো, 6.56 আমরা দশমিকের পরে 2 করে নিই নাকি 3 গুণ নিয়ে নিই, 5647 আছে, এই জায়গায় 5 লিখে ফেলি। এত ইন্টু 10⁻5 সেন্টিমিটার, এই হইল। আচ্ছা আমাকে কি নির্দিষ্ট করে বলছে যে এটা কোন এককে বের করো? একটু সবাই খেয়াল করেন, আমাকে কি বলছে যে এটা কোন এককে বের করতে? যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য, বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমাকে কি বলছে যে কোন এককে করতে? বলে নাই তো। সুতরাং আপনি সেন্টিমিটারে রাখতে পারবেন। জি লামি আপু হইছে। আচ্ছা হ্যাঁ, এই জায়গায় একটা জিনিস মাথায় রাখবেন স্যার। আচ্ছা এখন আপনাকে যদি বলতো যে এই রশ্মিটা দৃশ্যমান কিনা, তখন আপনি কি করতেন বলেন তো? এই রশ্মিটা দৃশ্যমান কিনা, আমাদের অঙ্ক হয়ে গেছে, এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেছে, আপনি এই জায়গায় রাখলেও হয়ে যাবে। ঠিক আছে, আমি এই জায়গায় আনসার দিলে আমার আনসার কারেক্ট, আনসার কারেক্ট। কিন্তু আপনাকে যদি বলতো যে এই বিকিরিত রশ্মিটা কি দৃশ্যমান কিনা, তখন আপনি কি করতেন? আচ্ছা আমরা কি সব বিকিরিত আলো দেখি? উত্তর হইল না, উত্তর হইল না। আমরা ওই সকল আলো দেখি যাদের তরঙ্গ দৈর্ঘ্য 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। আচ্ছা যদি আমাদের দৃশ্যমান আসতো, আমি একটু দেখাই দিই আপনাদের। যদি বলতো যে দৃশ্যমান কিনা, এই বিকিরিত রশ্মি দৃশ্যমান কিনা। আপু এবং ভাইয়ারা আপনারা জানেন কিন্তু ইন্টারমিডিয়েট ফিজিক্স সেকেন্ড পেপার প্রশ্নে কি তুলপার হচ্ছে। আপনারাও কিন্তু আমাদের এই সরকার ব্যবস্থার বা এই শিক্ষামন্ত্রীর আমলেই কি দিচ্ছেন? পরীক্ষা দিচ্ছেন। সুতরাং একটু সংযোজন বিয়োজন হইতেই পারে। এখন যদি বলতো দৃশ্যমান কিনা, তখন আমাদেরকে কি করতে হইতো বলেন তো? ন্যানোমিটারে নিতে হইতো। আমি কি করব? এই যে এটাকে 6.565 ইন্টু 10⁻5 ইন্টু 10 টু দি পাওয়ার কত দিয়ে গুণ দিতে হবে? 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার, আমি যদি ভুল না করি। তখন কি হইতো দেখেন তো ক্যালকুলেশন করলে, এই যে কাটাকাটি হইলে 100 হইতো, 100 হইলে 656
656.5 ন্যানোমিটার। বলেন তো এই বর্ণটা কি হবে? এই কালারটাকে আপনারা জানেন, আমি একটু অতিরিক্ত করাইলাম, যে নিয়মগুলো সব পারতাম। হ্যাঁ ঠিক আছে আপু, ক্লিয়ার হয়ে যাবে, আজকে ক্লিয়ার হয়ে যাবে। বলেন তো এটা আসলে, এই কালারটা আসলে কি? সবচেয়ে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সবচেয়ে বেশি কি ছিল? লাল। লাল ছিল 647 থেকে 780 মনে হয়, তখন এই কালারটা হবে কি? লাল। আপনাদের যাদের এটা মনে নাই, ইন্টারমিডিয়েটের বই থেকে একটু শিখে নেবেন। আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছিল কি? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত, 780 ন্যানোমিটার। এর সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য ছিল 380 থেকে 424 ন্যানোমিটার। এই কালারটা ছিল বেগুনি, বেনি লা। আর লালের সবচেয়ে বেশি ছিল, লালের কত? 647। আমি যদি গুণনা করি, 647 780 ন্যানোমিটার। ঠিক আছে, এই যে স্যার, এর মানে এই কালারটা কি হবে? লাল। আশা করি আমরা এটা বুঝতে পারছি। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমরা যদি এটা পারি, আমরা এখন পরের প্রশ্ন। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে বললে যেটা আসবে আপনি সেন্টিমিটারে লিখতে পারেন। যদি অনেক ক্ষেত্রে আবার অ্যাংস্ট্রন এককে বলে, পরেরটা বলছে, আমি পরেরটায় যাব। আর যদি বলতে এটা দৃশ্যমান হবে কিনা, তখন আপনি এটাকে ন্যানোমিটারে নিয়ে নেবেন। ন্যানোমিটার এককটাকে আপনাদের মনে আছে? 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। 1 সেন্টিমিটার সমান 10⁷ ন্যানোমিটার। এই যে আমি এইভাবে কনভার্ট করছি। ওকে, আমরা এখন পরের প্রশ্নে যাই। আশা করি এটা আমরা পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমার মনে হয় নন মেজর কেমিস্ট্রি, মেজর কেমিস্ট্রিতে ইনঅর্গানিকে আপনারা এটা পাচ্ছেন কনফার্ম। আমি একটু স্টার চিহ্ন দিয়ে রাখি, অনেকগুলা স্টার, অনেকগুলা। ঠিক আছে, আপনারা মনে হয় এটা পাবেন পরীক্ষায়। ওকে, দেখেন তো, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ গণনা করো। দেওয়া আছে m সমান এত গ্রাম এবং 4.8 ইন্টু 10⁻10 ESU H এত। আচ্ছা, আপনারা যারা লাইভে আছেন, তোমার রহমান, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কি আমাকে বলতে পারবেন এই অঙ্কটা, এই যে ESU এর পূর্ণরূপটা কি? কেউ একটু কমেন্টে জানাইতে পারবেন? ESU, একটি হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ গণনা করো। কোন কক্ষপথের বলছে? চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? আর। আর দিয়ে আমাদের কোন সূত্র? ওই যে প্রথমেই লিখছিলাম। দেওয়া আছে m এর মান গ্রাম এককে আর 4.8 ইন্টু 10⁻10 ESU। এই জিনিসটা আসলে কি, কে বলতে পারবেন? এই যে দেওয়া, এইটা আসলে কি দেওয়া, কিসের মান বলেন তো, কে বলতে পারবেন? এক ইলেকট্রনের বর্ত দেওয়া আছে গ্রাম এককে, এইটা আসলে কিসের মান, কে বলতে পারবেন? কেউ একজন একটু কমেন্ট করেন দেখি। আর্ক সেকেন্ড। এখন এই বিষয়গুলো আপনারা জানেন কিনা? আপনারা ইন্টারমিডিয়েট লেভেলে এগুলো পড়ছিলেন। SI একক, CGS একক, কি কি একক আছেন বলেন তো নরমালি? SI একক, তারপরে CGS একক, তারপরে আছিল লিটার অ্যাটম একক, ছিল না? এখন এই জায়গায় মানগুলো আসলে CGS এককে, C ফর সেন্টিমিটার, G ফর গ্রাম আর S ফর সেকেন্ড। ঠিক আছে, তো এটা কিন্তু CGS এককে লিখতে হবে। আর SI হলে তো SI এককের সাধারণত আমরা প্রয়োগ করি। এখন চলেন আমরা এই ম্যাথটা করি। আমাদের সূত্রটা কি বলেন তো? ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা কি? আমরা জানি Rn সমান কি বলেন? আমরা জানি ব্যাসার্ধ কি? Rn সমান n স্কয়ার a স্কয়ার 4π² m e স্কয়ার। আশা করি আমাদের সূত্রটা ঠিক আছে, ঠিক আছে না? তরিতা দান, গুড গুড। সাইমা জাহান লামিয়া আপু, থ্যাংক ইউ। আপনি বুঝতে পারছেন, এটা ইলেকট্রনের আদান আর কি, ইলেকট্রনের চার্জ দেওয়া।
ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এন স্কোয়ার স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। এখন চলেন আমরা এটা তাইলে করে ফেলি। আচ্ছা, এখন কোন কক্ষপথে বলছে? চতুর্থ কক্ষপথ না? অতএব আমার আর এর মান হবে 4, এন এর মান হবে 4, এই জায়গায় 4 স্কোয়ার, এটা পেয়ে গেছি। এখন আসেন এইচ এর মান, এই জায়গায় কোনটা কোনটা দেওয়া আছে এটা আমরা একটু লিখি আগে। কি কি দেওয়া আছে এখানে? এখানে সিজিএস এককে দেওয়া, সো আমরা সিজিএস এককে লিখবো। ইলেকট্রনের বর এম, আমি আর বাংলাটা লিখতেছি না, এম সমান 9.109 ইন্টু 10^28 গ্রাম এককে দেওয়া। আমরা যদি এসআই এককে করতাম তো এটা কেজিতে যাইতো আর কি। আচ্ছা, এম সমান 9.10, যা দেওয়া আছে তা লিখবো আমরা। ফ্লাঙ্কের ধ্রুবক এইচ 6.62, আমরা শিখছিলাম 6.626 ইন্টু 10^34 জুল সেকেন্ড এসআই এককে। তো এই জায়গায় যেহেতু সিজিএস এককে যা দেওয়া আছে আমি তাই লিখবো, 10^27 আর্ক সেকেন্ড। ওকে, আর কি? ইলেকট্রনের আধান, এই যে ইলেকট্রনের আধান ই আর কি 4.8 ইন্টু 10^10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। নর্মালি আমরা কুলম এককে লিখি। ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট। স্যার সাকিব স্যার, আপনি ভালো করে জানেন আমি কোন দলের পক্ষে। আমরা সকল সিলটি, এখন বুঝে নেন, আমরা সিলেটের পক্ষে। আচ্ছা, তো এইচ এর মানটা আসলে কি? আমরা এখন মান বসায় ক্যালকুলেশন করে ফেলবো, আর তো কিছু না। 6.62 ইন্টু 10^27 হোল স্কোয়ার, এই জায়গায় 4, পাই এর মানটা লিখবেন 3.1416, 3.14 লিখলে চলবে। এম এর মান, ইলেকট্রনের বর কত ছিল? 9.109 ইন্টু 10^28 এম, আর ইলেকট্রনের চার্জ ইন্টু, আমি ডান পাশে লেখা লাগতেছে 4.8 ইন্টু 10^10। এটা আমরা আসলে কি দেব? স্কোয়ার। স্যার আপনারা একটু ক্যালকুলেশন করবেন। পুরাতন পূর্ণতা কবির, ইয়াস, এটা পুরাতন নতুন সবার জন্যই প্রযোজ্য, সবার জন্যই প্রযোজ্য। স্যার কেমিস্ট্রি তো কঠিন সাকিব স্যার। ফিজিক্স কেমিস্ট্রি তো আসলে কঠিন মনে হয় না। দেখছেন ফিজিক্সে কি শুরু করছে, এক শিক্ষামন্ত্রী পদত্যাগ করে ফেলতেছে। ওকে, আমাদের এই ক্যালকুলেশন করলে, কেউ করবেন ক্যালকুলেশনটা করে বলেন তো আনসারটা কত হয়? R4 সমান ক্যালকুলেশনটা করবে 2.66 ইন্টু 10^7, 2.66 ইন্টু 10^7। আপু একটু ভুল আছে মনে হয়, আমাদেরকে এটা একটু করতে হবে। আমি কি মান বসাই দিব? আমাদের ক্যালকুলেশনের মান আছে 8.45 ইন্টু 10^8, 8.45। দেখেন তো আসে কিনা। 8.45 ইন্টু 10^8। এককটা কি হবে বলেন? এই এককটা বুঝতে পারাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় কিন্তু অন্য একক দেওয়া নাই। আমার এই যে সিজিএস এককে না, সেকেন্ড একক, ওই যে গ্রাম একক, সি মানে সেন্টিমিটার, সুতরাং এই এককে সেন্টিমিটারে আসবে, সেন্টিমিটার।
আমি আসলে বই থেকে মানটা দেখে বসাই ফেলছি, ক্যালকুলেশন আর করিনি, ওইটাই হবে। আপনারা একটু ক্যালকুলেশনটা দিয়েছেন। ও ঠিক আছে, আচ্ছা। এখন হ্যাঁ, আরেকটা জিনিস এই জায়গায় কিন্তু বলে নাই যে ব্যাসার্ধ কোন এককে, সেটা কিন্তু বলে নাই। যেহেতু কোন এককে সেটা বলে নাই, তাই এই জায়গায় আনসার। কিন্তু যেহেতু আমাদের মিলন স্যারের সময়, শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রীর সময়, সুতরাং ওই জায়গায় বলে দিতে পারে, এটাকে আপনার বলতে পারে যে অ্যাংস্ট্রম এককে নির্ণয় করেন। কি অ্যাংস্ট্রম এককে? এই যে অ্যাংস্ট্রম এককে নির্ণয় করলে আপনারা কি মনে আছে অ্যাংস্ট্রম এককটা কি? অ্যাংস্ট্রম এককে নির্ণয় করতে যদি বলে বা অ্যাংস্ট্রম এককে কত, আমাদের আনসার কিন্তু হয়ে গেছে যে ব্যাসার্ধ গণনা করো, কোন এককে সেটা বলে নাই, সুতরাং আমরা এইভাবে লিখে ফেলবো। কিন্তু আপনাকে যদি বলতো 8 দুলার রায়, থ্যাংক ইউ ভাইয়া, ইয়েস ইয়েস, ঠিক আছে ভাই, আপনি অনেক স্মার্টলি করে ফেলছেন। আচ্ছা, 1 অ্যাংস্ট্রম সমান কি বলেন তো স্যার? 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনভার্স 10 মিটার, আর 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনভার্স 8 সেন্টিমিটার। সুতরাং অ্যাংস্ট্রম এককে যদি বলে, তখন আমি ওই যে 10 ইনভার্স 8 এর বদলা কি লিখে ফেলবো? 8.45 অ্যাংস্ট্রম। আমরা কি করছি যে অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমি আসলে কি করব, অ্যাংস্ট্রমে নিয়ে যাব। ঠিক আছে, তখন এটাকে ভাগ করা লাগবে। ভাগ করলেই 10 ইনভার্স 8 ভাগ করা মানে উপরে গিয়ে প্লাস হয়ে কাটাকাটি হয়ে এটাই হবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট ক্যালকুলেটর পেয়ে যাবেন ভাইয়া। আজকে আর্জেন্টিনা যদি, না বললাম না কিছু, পেয়ে যাবেন। ও 8.46 হয় নাকি? আচ্ছা যাই হোক, যদি 46 হয় হইতে পারে, দশমিকের পরে এটা নিয়ে আমাদের ঝামেলা নাই। ওকে ভাইয়া, এখন লিখে ফেলছি, যা আর চেঞ্জ করতেছি না, একটু ম্যানেজ করে। ওকে, তাহলে আমাদের এটা শেষ। অর্থাৎ আপনারা নন মেজর কেমিস্ট্রিতে এই প্রশ্নটা পেতে পারেন, পরীক্ষায় মনে হয় আসতে পারে, আমার মন বলছে আসবে। ওকে, এখন আমরা পরেরটা দেখি। পরে আর কি আছে, আমাদের হাতে সময় খুব বেশি নাই। কিছুক্ষণ পর আমাদের প্রাইমেট ক্লাব পেজ থেকে আবার ফিজিক্সের স্যার বসে আছেন, আমাদের সুপারহিট স্যার, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট সাকিব স্যার। উনি কিন্তু আবার ওই যে প্রশ্নপত্রে ভুল করছে ওই স্যার না, কিন্তু আপনারা আবার ভুল বুঝেন না। ওকে, তাইলে আচ্ছা স্যার, আমরা এটা বুঝছি তো যে আমাকে যদি বলে যে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, তাইলে আমার যে এককে আসবে, হ্যাঁ এটা যে সেন্টিমিটার আসছে, এটা কি আপনি বুঝতে পারছেন কেন আসছে বলেন তো? কারণ আমি ওই যে ফ্লাঙ্কের ধ্রুবক, তারপরে বর এবং ইএস, এটা সিজিএস এককে লেখা হয়েছিল, বুঝছেন, এই জন্য এটা সেন্টিমিটারে আসছে। আর যদি অ্যাংস্ট্রম এককে বলে বা অন্য কোনো এককে বলে, তো আমরা একক কনভার্ট করবই। ওকে, এই যে স্যার হাইড্রোজেনের পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ অ্যাংস্ট্রম এককে কত হবে, এটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। কোন সূত্র হবে? হাইড্রোজেনের পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ কোন এককে? অ্যাংস্ট্রম এককে নির্ণয় করেন। অ্যাংস্ট্রম এককে নির্ণয় করেন কোন কক্ষপথের? পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ। আপনারা হোমওয়ার্ক কইরা পেজে আপলোড দিলে খুশি হব। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। যেহেতু একটু আগে আমরা করছি কি চতুর্থ কক্ষপথে, এখন করব কি পঞ্চম কক্ষপথে, সুতরাং আমি আর করতেছি না। আপনারা এই জায়গায় শুধু চেঞ্জ হবে কি বলেন তো, এই এন এর মান 4 এর জায়গায় হবে 5, এই জায়গায় হবে 5, আর বাকি সব গুলা আপনাদের আসলে দেওয়া থাকবে। ঠিক আছে, আমি ওই অঙ্কটা আমি আপনাদের জন্য এটা রাখছিলাম আসলে, এই 2 এর পরে 3 রাখছি আপনারা নিজেরা করার জন্য। এখন বলবেন স্যার আমাদের অন্যান্য ডাটা এইগুলো ইউজ করবেন, এম এত গ্রাম, ইলেকট্রনের আদান এত, সুতরাং এই ম্যাথটা আপনারা করবেন, এই ডাটা দিয়ে আপনারা এই ম্যাথটা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, ওকে স্যার। এখন চলেন আমরা পরেরটা দেখি।
লাইমেন সিরিজের প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। ইয়েস, তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। আমি এখন তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা তো আমরা জানি, রিডবার্গ-মুখ সমীকরণ না? লাইমেন সিরিজের প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য খুব গুরুত্বপূর্ণ টপিক, নট সো ইজি। লাইমেন সিরিজের প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য, লাইমেন সিরিজের প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য। এখন আপনার লাইমেন সিরিজ কি বুঝেন? বুঝেন? আচ্ছা, সূত্রটা কি হবে সেটা একটু বলি আমরা। সূত্রটা কি হবে এইটা না? আমরা জানি কি জানি বলেন তো, 1/λ সমান আর রিচ 1/n1² মাইনাস 1/n2² ইন্টু z²। আমরা কি z² দিব লাইমেন সিরিজে? লাইমেন সিরিজ কার ক্ষেত্রে হয় বলেন তো? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। সুতরাং এই জায়গায় z² না দিলেও চলবে। আর দিলে z এর মান কত হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে z সমান কত? 1। ঠিক আছে, z না দিলেও চলবে, কারণ আমরা জানি হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে লাইমেন সিরিজ বা আমার সিরিজ উৎপন্ন হয়। এখন আপনারা 1/λ RH এর মান তো আপনারা মুখস্থ জানেন, যেহেতু এই জায়গায় মান দেয় নাই, সুতরাং আপনারা লিখতে পারেন এটা 10 96 78 সেন্টিমিটার ইনভার্সন। যেহেতু আপনাদের অনার্সের বইয়ে দেখছি যে বেশিরভাগই 77 দেওয়া, দিলেও ভুল হবে না। এখন n1 আর n2 কত হবে এটা কি কেউ বলতে পারবেন? আচ্ছা, আমার ক্যালকুলেশন তো করার প্রয়োজন নাই, দেখে আপনারা একটু বুদ্ধিমানের কেউ লাইমেন সিরিজের প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য এই ক্ষেত্রে n1 এবং n2 এর মান কত হবে সেটা কি পারবেন? দেখি কেউ একজন একটু। ওকে, আমরা লাইমেন সিরিজ কোথা থেকে আসছে দেখেন, এই জায়গায় n1 n2 এর মান কিন্তু দেওয়া নাই। ওই যে আগের অঙ্ক কি ছিল স্যার, এই জায়গায় ওরা বলে দিছে যে 2 থেকে 3 থেকে 2 তে গেছে, এই জায়গায় কিন্তু বলে নাই। বলেন তো n1 n2 আমরা কোথা থেকে পাবো? n1 n এর মান 5 হবে, যেটা আগেরটা মনে হয় বলছেন আপু। এই ক্ষেত্রে n1 আর n2 এর মান কত হবে সেটা কি আমরা জানি না? এটা জানতে হইলে আমরা ওই জায়গায় যাই। সবাইকে বলবো একটু মনোযোগ সহকারে দেখার জন্য। স্যার, এই যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী যে সৃষ্টি হয়, লাইমেন সিরিজ, বামার সিরিজ, পেসেন সিরিজ, মনে আছে? এই যে n1 যদি বাইরের যে কোনো স্তর থেকে যদি প্রথম কক্ষপথে আসে, তখন এটাকে আমরা বলি লাইমেন সিরিজ। কি সিরিজ? লাইমেন সিরিজ। মনে আছে না আপনাদের? বাইরের স্তর থেকে এই যে মনে হন, এই যে প্রথম কক্ষপথে যদি আসে, এই যে আমি 8টা স্তর দিছি। এই যে লাইমেন সিরিজের ক্ষেত্রে কমন কি? n1 সমান 1। এটা হলো এই যে লাইমেন সিরিজ, এই সিরিজটাকে আমরা বলি লাইমেন সিরিজ। আচ্ছা, বললেন তো লাইমেন সিরিজ কোন অঞ্চলে দেখা যায়? ইউভি অঞ্চলে, অতি বেগুনি অঞ্চলে। স্যার, পরে কি আছেন? লাইমেন সিরিজ, বামার সিরিজ। এই ক্ষেত্রে লাইমেন সিরিজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে n1 এর মান 1 ফিক্সড, অর্থাৎ এইটা হইল তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের 1/λ সমান RH 1/n1² মাইনাস বাই 1/n2²। স্যার খেয়াল করেন, লাইমেন সিরিজের ক্ষেত্রে সবসময় n1 এর মান কি হবে? 1 হবে। n1 এর মান কি হবে? 1 হবে। স্যার একটু দেখেন, আমি এটাকে একটু বড় করতে পারবো মনে হয়, করে ফেলি। ওকে স্যার, লাইমেন সিরিজ কোনটা বলেন তো? যে কোনো কক্ষপথে যদি প্রথম কক্ষপথে আসে তখন এটাকে আমরা বলি লাইমেন সিরিজ। ইয়েস, দুলার রাইট, থ্যাংক ইউ। আপনার ভাই অনেক কিছু মনে আছে তাইলে ইন্টারমিডিয়েটের বিষয়গুলা। এখন আপনাকে বলছে যে লাইমেন সিরিজের ক্ষেত্রে n1 এর মান 1, ঠিক আছে। এখন প্রথম রশ্মিটা কোথা থেকে আসছে? n2 এর মানগুলা কি হবে বলেন তো? এই জায়গায় n2 এর মানগুলা কি হবে? n2 এর মান হবে 2 3 4 5 6 ডট ডট। এর মানে আমার প্রথম রশ্মিটা দ্বিতীয় কক্ষপথ থেকে আসবে। কোথা থেকে আসবে? দ্বিতীয় কক্ষপথ থেকে আসবে। অর্থাৎ এই জায়গায় n1 1 আর n2 সমান 2। ঠিক আছে, আশা করি ভাই বুঝতে পারছেন। ওকে, তাইলে
আপনারা এটা পারবেন নাকি? আমি আর ক্যালকুলেশন করতেছি না, যে আমরা ডাইন পাশটা একটু লিখে ফেলি। আর এখন এটা লাইমেন বলছে, যদি বামার বলতো, পের্সেন্ট বলতো, তাইলে কি করতেন? আমি বেসিকটা আপনাদের ক্লিয়ার করে দিব এখনই। এখানে লাইমেন সিরিজের ক্ষেত্রে আপনি লিখবেন লাইমেন সিরিজের ক্ষেত্রে কোন জিনিসটা কমন সব সময়? n1 সমান 1, ঠিক আছে, n1 সমান 1। আর যেহেতু বলছে প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য, তো প্রথম রেখার ক্ষেত্রে এবং n2 সমান কি হবে? n2 সমান প্রথম রেখার ক্ষেত্রে আপনি বলতে পারেন, এই জায়গায় বলবেন যে প্রথম রেখার ক্ষেত্রে, প্রথম রেখার ক্ষেত্রে n2 সমান সমান 2। যদি বলতো দ্বিতীয় রেখার ক্ষেত্রে n2 সমান কি তো 3, বুঝতে পারছি? ওকে, এখন আশা করি আপনি ক্যালকুলেশন করে মান বের করতে পারবেন। এই জায়গায় কিন্তু বলে নাই কোন এককে বলছে, তাইলে আপনি ওই যে আর আর এর মানটা যে এককে বসাবেন, এটা আর এইভাবে লিখেন 10, 96, 78 সেন্টিমিটার ইনভার্সন, অর্থাৎ আপনার সেন্টিমিটারে আসবে। ও n1 সমান 2 কেমনে হইল তোমার মান? আপনি মনে হয় এটা প্রশ্ন করছেন। ওকে ভাইয়া, আমি ওইটা ক্লিয়ার করতেছি, চলেন। আচ্ছা, ভাই একটু খেয়াল করেন, ওই যে আমার তো n1 তো 1, অর্থাৎ প্রথম কক্ষপথে যখন কি করে প্রথম রশ্মিটা কই থেকে আসবে? দ্বিতীয় কক্ষপথ। এটা তো প্রথম কক্ষপথ, প্রথম রশ্মিটা আসতেছে আমার দ্বিতীয় কক্ষপথ থেকে, পরেরটা আসতেছে তৃতীয় কক্ষপথ থেকে, পরেরটা আসতেছে চতুর্থ থেকে, পরেরটা পঞ্চম থেকে, পরেরটা ষষ্ঠ থেকে, পরেরটা সপ্তম থেকে, পরেরটা অষ্টম থেকে। তাইলে আমার প্রথম রেখা বলতে আসলে বোঝায় 1 এর পরে 2। যদি দ্বিতীয় রেখা বলে n2 সমান 3 হবে। তৃতীয় রেখা বললে এরকম, বুঝছেন নি আপু? ওই যে n1 সমান 1, আর 1 এর পরে যে কোনো কক্ষপথ থেকে আসতে পারে, 2 থেকে আসতে পারে, 3 থেকে, 4 থেকে। প্রথম রেখা হলো এটা, প্রথম রেখা হবে এটা, এটা হবে দ্বিতীয় রেখা, এটা হবে তৃতীয় রেখা। বিষয়টা কি বুঝছেন আপু? তোমার ওমান আপু একটু আমাকে বলেন যে এটা বুঝছেন কিনা। যদি বুঝেন তাহলে আমরা অন্য বেসিকে চলে যাব, ওইটার বেসিকটা ক্লিয়ার করে দিব আমি আপনাদের। লাইমেন সিরিজ বলা n1 1 হয়েছে, ঠিক আছে। ওকে, ওই যে n2 সমান যে 2 হয়েছে সেটা বুঝছেন কিনা সেটা বলছিলাম। ওকে স্যার, এখন আপনাদের লাইমেন বলছে, এখন যদি বলতো বামার সিরিজ, বামার সিরিজের প্রথম রেখা, তখন কি হইতো? আমি একটু দ্রুত বলে ফেলি। লাইমেন সিরিজের ক্ষেত্রে n1 1, n1 কি 1, কিন্তু বামার সিরিজের ক্ষেত্রে n1 সমান 2। বামার সিরিজের রশ্মিগুলো কি হবে বলেন তো? দ্বিতীয় কক্ষপথে প্রথমে এই এই জায়গা থেকে আসলো, তারপরে 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 এই জায়গা থেকে এই যে স্যার এই জায়গায় n1 সমান 2, এটা হলো বামার সিরিজ। কি সিরিজ? বামার সিরিজ। আচ্ছা, বামার সিরিজ কোন অঞ্চলে হয় স্যার? দৃশ্যমান অঞ্চলে, দৃশ্যমান অঞ্চলে। ওকে, এই ক্ষেত্রে যদি বলতো বামার সিরিজের প্রথম রেখা, এই ক্ষেত্রে আপনার n1 সমান কত হইতো স্যার? n1 সমান হইতো 2, আর n2 সমান কত হইতো বলেন তো? n2 সমান 3, 4, 5, 6, ঠিক আছে। এই দৃশ্যমান অঞ্চলে আমরা জানি এটার প্রথম রশ্মিকে কিন্তু আপনাদের মনে আছে কিনা, এটাকে বলে আলফা, এটাকে বলে বিটা, এটাকে গামা, এটাকে ডেল্টা। এটা দৃশ্যমান অঞ্চলে। ভাই এটা বুঝছি না আমরা। যদি বামার সিরিজের ক্ষেত্রে বলে তখন n1 এর মানটা কত হবে বলেন তো? 2 হবে। কি হবে? 2 হবে। লাইমেন সিরিজ, বামার সিরিজ, পরে হলো পের্সেন সিরিজ। পের্সেন সিরিজের ক্ষেত্রে কি হবে? n1 সমান 3 হবে। কি হয় দেখেন তো, এই যে বাইরের স্তর থেকে এই জায়গায় যাবে, তারপরে আবার এই জায়গা থেকে যাবে, তারপরে এই জায়গা থেকে যাবে, তারপরে এই জায়গা থেকে যাবে, এই জায়গা থেকে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে n1 সমান সমান 3। এটা কার সিরিজ? লাইমেন পের্সেন সিরিজ। কি সিরিজ? পের্সেন সিরিজ। আচ্ছা বলেন তো, পের্সেন সিরিজে n1 এর মান কত? n1 এর মান হবে 3,
আর এন টুর মান কি হবে পরেরটা 4 5 6 ডট ডট ডট। আচ্ছা এটা কোন অঞ্চলে? এই প্রথম সিরিজটা অতিবেগুনী অঞ্চলে, দ্বিতীয়টা দৃশ্যমান, সবগুলো অবলোহিত অঞ্চলে, অবলোহিত অঞ্চলে। স্যার এখন আপনি একটু মনে রাখতে হয়তো ঝামেলা হইতে পারে যে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পেটসেন সিরিজ, ব্রাকেট সিরিজ আমি মনে রাখবো কিভাবে? আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ছন্দ দিয়ে দিই, ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের দিই এটা আমি আসলে। ছন্দটা কি বল আপনারা অনেকে হয়তো জানেন, দেখেন স্যার। লাইলি বাবলুর প্রেম বিরহের ফল হতাশা। ঠিক আছে, লাইলি বাবলু প্রেম বিরহের ফল হতাশা। আচ্ছা আপনারা এই ছন্দটা কে কে জানেন? আগে জানছেন বলেন তো, জানতেন কিনা? হতাশা। এই যে স্যার লাইলি মানে কি জানেন? এক কাজ করি, আমি এটাকে একটু ছোট করে ফেলি, আমার অন্য সবগুলার একটু সুবিধা হবে। এই যে স্যার আপনাদের অনেকে যদি এটা মনে, এই লাইলি মানে কি? দা লাইম্যান সিরিজ। কি সিরিজ? লাইম্যান সিরিজ। পরে বাবলু মানে বামার সিরিজ, বামার সিরিজ। প্রেম মানে পেটসেন সিরিজ, পেটসেন সিরিজ, পেটসেন। আর বিরহে মানে ব্রাকেট সিরিজ, ব্রাকেট, ব্রাকেট সিরিজ। ফুন এটা হইল গিয়া ফল মানে ফুন্ড সিরিজ, ফুন্ড সিরিজ বলে আছে, ফুন্ড। এটা নয় ডয় দেওয়া যায় বা আলাদা করে লেখা হয়। হতাশা মানে হামফ্রিজ, হামফ্রিজ সিরিজ, হামফ্রিজ সিরিজ। ওকে স্যার, এখন দেখেন আপনাকে যে ওকে আমি এখন এই ছন্দ দিয়ে আসলে কি বুঝাইতে চাইছি বলেন তো? আমাদের এই টাইপের যে কোনো ম্যাথ আসুক না কেন, অর্থাৎ আপনার লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর মান কি হবে? 1। বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান 2, পেটসেন সিরিজের ক্ষেত্রে n1 এর মান 3, ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n1 এর মান 4, ফুন সিরিজের ক্ষেত্রে n1 সমান 5, হামফ্রি সিরিজের ক্ষেত্রে n1 সমান কি হবে? 6। বিষয়টাকে বুঝছি? আপনারা আমাকে একটু কমেন্টে জানান তো বুঝছেন কিনা। আমার লাইভটা হয়তো শেষ করা লাগবে, একটু পরে আমাদের ফিজিক্স ক্লাস শুরু হবে আপনাদের। এতটুকু কি বুঝছি? যে আমাকে যদি ওই যে লাইম্যান সিরিজ না বইলা বলতো, যদি এখন মনে করেন লাইম্যান যদি না বইলা বলে যে ব্র্যাকেট সিরিজের, কি প্রশ্নটা এরকম হইতে পারতো, ব্র্যাকেট সিরিজের প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো, ব্র্যাকেট সিরিজের প্রথম। তো ব্র্যাকেটে কি হবে আপনি মনে রাখবেন কিভাবে? ওই যে আমাদের সন্দেহ চলে যাবেন, লাইলি বাবলুর প্রেম বিরহের, বিরহের মানে ব্র্যাকেট ছিল, অর্থাৎ n1 সমান কি হবে? 4। বলেন তো এই জায়গায় কি হবে? এই ব্র্যাকেটের ক্ষেত্রে কি হবে? n1 সমান হবে 4, আর n2 প্রথম রেখা যেহেতু বলছে n2 সমান সমান হবে কি? 5। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আপনাকে যদি হুবহু প্রশ্ন না দিয়ে একটু চেঞ্জ করে দিয়ে পারবেন না? বলেন তো সবাই, যে ব্র্যাকেট সিরিজ বলো বা যে কোনো সিরিজ দিলে পারবেন না স্যার? তবে আপনাদের আগের পরীক্ষায় লাইম্যান আসছিল বা আমার যে কোনোটা। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি একটু শর্ট টাইমে আমরা ইয়েটা শেষ করে ফেলি। আচ্ছা এটাও আপনাদের জন্য সেম যে আগে অঙ্ক করছিলাম ওইটা আর কি। এখন আমি একটু দ্রুত বলে ফেলি যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা আসলে কি ছিল? এটাও ইম্পর্টেন্ট, এটাও আমি স্টার চিহ্ন দিতে চাই আপনাদের জন্য। এই প্রশ্নটা আপনাদের জন্য স্টার চিহ্ন।
আচ্ছা, এটা বর্ণনামূলক প্রশ্ন, আমি ওইদিকে যাব না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা আসলে কি? ওকে, গাণিতিক সমস্যা আমরা আসলে কি কি বুঝলাম, যে ব্যাসার্ধ নির্ণয় পারবো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা পারবো, যে কোনো সিরিজ যদি ওরা বলে ফেলে, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পেরসন সিরিজ, নিশ্চয়ই এটা আমরা পারবো। আশা করি ওই নিয়মের মধ্যে আসবে। এখন আসেন আমরা যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা একটু পড়ে ফেলি। অন্যান্য দিন আসলে রাত 10টার ক্লাসে আমরা একটু লং টাইম নিব, আমাদের পরবর্তী একটা ক্লাস শুরু হবে এই জন্য পেজে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি? যে একটা ইলেকট্রন যখন, এই যে আমরা জানি বুর পরমাণু মডেল অনুসারে, আমি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির একটা বেসিক আপনাদের বলি। মনে করেন এই জায়গায় একটা ইলেকট্রন আবর্তন করতেছে, কোন কক্ষপথে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কক্ষপথে থেকে আবর্তন করতেছে। হাইজেনবার্গ বলছে যে একটা ইলেকট্রনের ভরবেগ, মানে তার অবস্থান এবং গতিবেগ একই সাথে নির্ণয় করা কিনা সম্ভব না। অর্থাৎ আপনি একটা যদি ভালো করে নির্ণয় করেন, অপরটার অনিশ্চয়তা কি হবে? তৈরি হবে। অর্থাৎ একটা যত শুদ্ধ হবে, অপরটা তত ভুল হবে। ঘটনাটা এরকম, কে জানি একটা কথা বলছিল যে আপনি যদি ভোরবেলার প্রকৃতি সৌন্দর্য দেখতে চান, ভোরবেলা দেখবেন যখন একটা লাল সূর্য উদীয়মান হয়, যারা সকাল ভোরবেলা উঠে আর কি, তারা সকালের সেই সৌন্দর্য, স্নিগ্ধতা, শিশির ভেজা ঘাস, এগুলা দেখতে পারে। আর আপনি যদি মনে করেন যে আমি শিশির ভেজা ঘাস দেখতে চাই, তাইলে কি আপনি ঘুমের আনন্দটা বুঝতে পারবেন না। অনেকে আবার এই ভোরবেলা ঘুমাইতে পছন্দ করে, ঠিক আছে না? অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এরকম যে আপনি যদি ঘুমের আনন্দ উপভোগ করতে চান, তাইলে ভোরের সৌন্দর্য দেখা যাবে না, মানে শিশিরের উপরে ঘাস দেখা যাবে, গাছের উপর শিশির দেখা যাবে না। আবার গাছের উপর শিশিরের সৌন্দর্য দেখতে গেলে আপনার ঘুমের আনন্দ বুঝতে পারবেন না। ঘটনাটা আসলে এরকমই। চলেন আমরা একটু দেখি এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা আসলে কি। কোনো গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ তথা গতিবেগ একই সঙ্গে সম্পূর্ণ নির্ভুলভাবে নির্ণয় করা অসম্ভব। কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করতে হলে এর গতিবেগের অনিশ্চয়তা। তো দুইটা টপিক, দুইটা জিনিস এর যত কথাবার্তায় আছে না এখানে, একটা হলো কণার অবস্থান, একটা হলো কণার অবস্থান, আর একটা কি? গতিবেগের অনিশ্চয়তা। অর্থাৎ একটা ইলেকট্রন বা কণা যখন বৃত্তাকার পথে ঘুরবে, আপনি অবস্থান যত সঠিকভাবে নির্ভুলভাবে নির্ণয় করবেন, তার গতিবেগের মান তত অনিশ্চয়তার মধ্যে পড়বে, তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি যদি গতিবেগের মান শুদ্ধ করে নির্ণয় করতে চান, তাহলে তার অবস্থান, ইলেকট্রনটা কোথায় আছে তার অবস্থানের অনিশ্চয়তা তৈরি হবে। এইটাই ছিল মূল কথা। আবার গতিবেগ নির্ভুলভাবে জানতে চাইলে এর অবস্থানের অনিশ্চয়তা কি হবে? অসীম হবে। এর মানে আমাদের ওই এক্সাম্পলটা, আপনি ভোরের সৌন্দর্য যদি দেখতে চান, গাছের উপর শিশির, তাইলে আপনি ঘুমের আনন্দ আপনার মিস হবে। আর আপনি যদি ভোরবেলার ঘুমটা এনজয় করতে চান, তাইলে সকালে সৌন্দর্য দেখা কি হবে? মিস হবে। এই হইল আর কি ঘটনা। একটা শুদ্ধ হইলে এই জায়গায়, অর্থাৎ এই যে ডেল এক্স মানে কি? অবস্থান, আর ডেল পি হইল তার ভরবেগ, গ্রেটার দেন ইকুয়াল h/4π। আমরা তো এইচ তো ফ্লাঙ্কের ধ্রুবক, সেটা আমরা জানি। সুতরাং এটা আপনি একটু রিডিং পড়লেই পারবেন। এই জায়গায় ডেল এক্স কি? কণা বা ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা। ডেল পি কণা বা ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা। পরে ডেল এক্স ডেল পি, ওই জায়গায় একটু ভুল হয়েছে, এই জায়গায় 2πm। অর্থাৎ এগুলো আপনি একটু রিডিং পড়ে নেবেন, ভরবেগের নির্ণয় এবং অবস্থান নির্ণয়। অর্থাৎ অবস্থানের অনিশ্চয়তা অসীম মেনে নিয়ে ভরবেগ বা গতিবেগ সঠিকভাবে নিরূপণ করতে হয়, ভরবেগের অনিশ্চয়তা মেনে নিয়ে কোনো কণা বা ইলেকট্রন অবস্থান নির্ণয় করা হয়। আশা করি এটা আমরা বুঝতে পারছি। মূল থিম ওইটাই, যে আমি তার অবস্থান যত সঠিকভাবে নির্ণয় করব, তার ভরবেগের অনিশ্চয়তা তত বেশি হবে, অথবা ভরবেগের অনিশ্চয়তা যত নির্ভুলভাবে নির্ণয় করব, তার অবস্থানের অনিশ্চয়তা তত বেশি হবে। এইটাই ছিল মূল বিষয়। ওকে স্যার। হাইজেনবার্গের আগে যে অঙ্কটা বাড়ি কাজে, ওকে ওকে আপু, এইটা আপু যে আমরা করে ফেলছি আসলে, ওইটাই প্রথম যে অঙ্কটা করছিলাম, ওইটাই রিপিটেশন হয়েছে, মানে 2 নাম্বারটা আর কি, এটা করে ফেলছি। আচ্ছা স্যার, আমরা ক্লাসটা শেষ করতে চাই, আমরা কি বুঝছি কিনা বলেন তো। আর আমার একটা কার্বন টিউটোরিয়াল পেজ আছে, যদিও আমি একটা বিশাল 5 ম্যাথ ক্লাব পারফরমেন্স ইনস্ট্রাক্টর,
আপনারা আমার পেজের সাথে একটু যুক্ত থাকবেন। আমার অঞ্জন রায় একটা ইউটিউব চ্যানেল আছে, একটু সাথে থাকেন। আর দেখা হবে অবশ্যই কেমিস্ট্রি নিয়ে আরো অন্যান্য ক্লাসে। যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আর আপনাদের নেক্সট আমার রুটিন দেয়া আছে পেজে, নেক্সটে যাতে আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ক্লাসটা দেখবেন। তবে হামপ্রি সিরিজ N2 এর কোনো মান না স্যার। সাইমা আপু বুঝি নাই, ওই হামপ্রি সিরিজ পর্যন্ত ম্যাথ আসবে না, ওইদিকে আপনি দেন না, আমরা দিয়ে দিছি আর কি। আসলে আপনি দিয়ে দিবেন ওই রকম। ওই যে কি বলছিলাম, হামফ্রি সিরিজে N1 এর মান 6, তাইলে ওই যে N2 এর মান হবে 7, 8, 9, সমস্যা নাই। এই জায়গায় N2 এর মান কি হবে, 7, 8, 9 হবে। ওকে, থ্যাংক ইউ দুলা রায়, তারপরে তোমা রহমান, এরপরে সাইমা জাহান লামিয়া আপু, আমাদের ন্যাশনাল ফিজিক্স পয়েন্টের সাকিব স্যার, আমাদের সুদীপ্ত দাস স্যার। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর আমি এটার পিডিএফ আমার কার্বন টিউটোরিয়াল পেজে দিয়ে দিব না, সমস্যা নেই। ওকে, তো ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।